প্রত্যাশা ছিল হয়তোবা বিচার বিভাগের কাছে যে বিচার পাওয়া যাবে। সেই জায়গাটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শুরু থেকে ট্রাম্প এক ধরনের প্রভাব খাটানোর চেষ্টা করছে। দেশের বেশ কিছু নামকরা আইনজীবী এবং নামকরা আইনি যে প্রতিষ্ঠান, যে এজেন্সিগুলো, তারা কিন্তু অনেকটা হার মেনে নিচ্ছে। তার বিরুদ্ধে বিভিন্ন আইনি প্রতিষ্ঠান, মানে আইনজীবীদের বড় বড় কোম্পানি, অর্গানাইজেশন, তারা তাদেরকে আইনি সহায়তা দিয়েছিল। সেই কারণে তিনি অ্যাগ্রিভ ফিল করেন, ক্ষুব্ধ ফিল করেছেন এবং তার এই সমস্ত অর্ডার জারি করেছেন। কিছু কিছু ক্ষেত্রে হয়তো ব্যত্যয় ঘটতে পারে, কিন্তু মোটামুটি ভাবে আইনি লড়াইয়ে যারা ক্ষতিগ্রস্ত বোধ করছেন, যারা নিজেদেরকে মানে থ্রেটের সম্মুখীন মনে করছেন, একজন ডেমোক্রেসির মানুষ না, বা ডেমোক্রেসির যে সমস্ত নিয়ম কানুন আছে সেই সমস্ত ধার ধারবেন না, সে যদি একজন রাষ্ট্রপতির ভূমিকায় আসে, তার কাছ থেকে গণতান্ত্রিক শিষ্টাচার বা গণতান্ত্রিক সংস্কৃতি আমরা কতটুকু আশা করি। সব আশঙ্কা থেকে আমার মনে হয় যুক্তরাষ্ট্র আগামীতে কতটা ডেমোক্রেটিক কান্ট্রি হিসাবে দাঁড়াতে পারবে বা বিশ্বে অনুসরণীয় হতে পারবে, এই ব্যাপারে কিছুটা সন্দেহ আমার আছে। এইখানে আমি আশা। নির্বাহী বিভাগের নানাবিধ টালমাটাল সিদ্ধান্ত, খামখেয়ালিপনা আমরা শুরু থেকেই দেখে আসছি, কিন্তু মানে আশার একটা আলো ছিল কিংবা এক ধরনের প্রত্যাশা ছিল হয়তোবা বিচার বিভাগের কাছে যে বিচার পাওয়া যাবে। সেই জায়গাটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শুরু থেকে ট্রাম্প এক ধরনের প্রভাব খাটানোর চেষ্টা করছে এবং অনেকাংশে সফলও হচ্ছে। দেশের বেশ কিছু নামকরা আইনজীবী এবং নামকরা আইনি যে প্রতিষ্ঠান, যে এজেন্সিগুলো, তারা কিন্তু অনেকটা হার মেনে নিচ্ছে। এমনকি আমরা আজকে যে অনুসন্ধানী প্রতিবেদনের কথা বলছিলাম, এই প্রতিবেদনের শুরুতেই কিন্তু বলা হচ্ছিল যে অনেক নামকরা আইনজীবী আসলে ভয়ে ক্যামেরার সামনে কথা বলতেও রাজি হননি। অর্থাৎ বিচার বিভাগ, নির্বাহী বিভাগের অনেকটাই নিয়ন্ত্রণে, পুরোপুরি যদি আমি নাও বলি, অনেকটাই নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। দেশের বিচার ব্যবস্থার এই পরিস্থিতিকে আপনি কিভাবে পর্যালোচনা করবেন? এটা সমস্ত পর্যবেক্ষক মহল যেটা বলছেন, বিভিন্ন পত্রপত্রিকা যেভাবে আসছে, যে আপনি যেটা বললেন 6টা প্রতিষ্ঠানের বিরুদ্ধে, মানে সবচেয়ে বড় বড় বিখ্যাত এই দেশের যে সমস্ত আইনি প্রতিষ্ঠান আছে, আইনজীবীদের যে প্রতিষ্ঠানগুলো, ল ফার্ম, সেগুলোর ব্যাপারে এক্সিকিউটিভ অর্ডার জারি করেছেন। তার ভিত্তিতে 6টার মধ্যে প্রত্যক্ষভাবে হলে অন্যদের উপরে সেটার প্রভাব পড়েছে। 9টি প্রতিষ্ঠান ইতিমধ্যে হোয়াইট হাউসে যে এক ধরনের সমঝোতা অ্যারেঞ্জমেন্টে পৌঁছে গেছে। এখন কথা হচ্ছে এটা কি, প্রেসিডেন্ট ট্রাম্প যখন প্রথম দেখার দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন, তখন সেই আমলে তার ব্যাপারে স্পেশাল প্রসিকিউটর নিয়োগ করে তদন্ত করা হয়েছিল যে তিনি রাশিয়া তার পক্ষে 16 সালের নির্বাচনে তিনি জয় করার জন্য প্রভাব খাটিয়েছিল, এই দেশের জনমতকে প্রভাবিত করার চেষ্টা করেছিল, এবং সেটা প্রমাণ করার জন্য একটা তদন্ত কমিশন গঠন করা হয়েছিল। যাই হোক, শেষ পর্যন্ত সেই তদন্ত কমিশন কিছু কিছু তথ্য পেলেও তার বিরুদ্ধে মানে অভিযোগ আনার মতো কিছু দাখিল করেননি। যাই হোক, সে এখন সেই কারণে ট্রাম্পের একটা ছিল যে তাকে অনবরত তার সেই 4 বছরের শাসন আমলে তাকে কতগুলো ল ফার্মের মাধ্যমে ডেমোক্রেটিক পার্টি, তার রাজনৈতিক শত্রুরা তাকে হ্যারাস করেছে, হয়রানি করেছে একটা। এবং তার পরবর্তীতে তিনি দাবি করেছেন 2020 সালের নির্বাচনে তিনি জয়লাভ করেছেন, এবং জয়লাভ করার পরে মানে বাইডেন এবং ডেমোক্রেটিক পার্টি কনস্পিরেসি বলে সেই জয় তার হাত থেকে ছিনিয়ে নিয়েছে। এবং সেই ক্ষেত্রে ওই যে জয়লাভের ব্যাপারে তিনি যে সমস্ত উদ্যোগ নিচ্ছিলেন, তার পক্ষে তার বিরুদ্ধে বিভিন্ন আইনি প্রতিষ্ঠান, মানে আইনজীবীদের বড় বড় কোম্পানি, অর্গানাইজেশন, তারা তাদেরকে আইনি সহায়তা দিয়েছিল। সেই কারণে তিনি অ্যাগ্রিভ ফিল করেন, ক্ষুব্ধ ফিল করেছেন এবং তার এই সমস্ত অর্ডার জারি করেছেন, এক্সিকিউটিভ অর্ডার। এখন কথা হচ্ছে, যে কোনো একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে ধরে নেওয়া যায় যে আপনার বিরুদ্ধে যদি কোনো প্রতিষ্ঠান, সে বিরোধী দলের পক্ষে হোক, সরকারের পক্ষে হোক, রাষ্ট্রপতির পক্ষে হোক, একজন সাধারণ নাগরিকের বিরুদ্ধে হোক, পক্ষে হোক, বিপক্ষ হোক, যদি তার কোনো অভিযোগ থাকে, তিনি আদালতে শরণাপন্ন হবেন। বিশেষ করে যারা ক্ষমতাসীন, তাদের কাছ থেকে মানে জনগণ, দেশ সবাই আশা করে যে
তারা ব্যক্তিগতভাবে কোনো মানে ব্যবস্থা না নিয়ে, পদক্ষেপ না নিয়ে, রাষ্ট্র মানে তার ক্ষমতার সুযোগ ব্যবহার না করে সেটা আইনের মাধ্যমে লড়াইতে যাবেন, আইনি লড়াই, আদালতে যাবেন। কিন্তু এক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্প এক্সিকিউটিভ অর্ডার জারি করেছেন, বলা হচ্ছে ওই প্রতিষ্ঠানগুলোর উপর চাপ সৃষ্টি করা হয়েছে ইত্যাদি ইত্যাদি। ফলে এটা যে অভিযোগ এই পর্যন্ত এসছে এবং যে বিশ্লেষণ দেখা যাচ্ছে, তাতে তাদের বক্তব্য এটা যুক্তরাষ্ট্র পৃথিবীর শীর্ষ গণতান্ত্রিক রাষ্ট্র বলে নিজেকে দাবি করে। এখন অনেকে এটাকে গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি, গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি, গণতান্ত্রিক নিয়ম রীতির উপরে একটা প্রচন্ড আঘাত, প্রচন্ড আক্রমণ বলে মনে করছে, হুমকি মনে করছে, এবং এটা গণতান্ত্রিক ব্যবস্থা ক্ষুণ্ণ হবে বলে মনে করছে। তো সেটা একটা আশঙ্কার কথা। কিন্তু আমি এট দি সেম টাইম বলবো, এত কিছু সত্ত্বেও এই যে একটা আদালত প্রেসিডেন্ট ট্রাম্পের একটা মানে আইনজীবী প্রতিষ্ঠানের ব্যাপারে স্ট্রংলি একটা অত্যন্ত কঠোর নির্দেশনা কয়েকদিন আগে দিয়েছেন যে এইটা কোন সংবিধান বিরোধী, প্রেসিডেন্টের এই এক্সিকিউটিভ অর্ডার। ফলে মানে অন্যান্য প্রতিষ্ঠানগুলো মানে এত কড়া নির্দেশ না পেলেও মোটামুটি স্থিতাবস্থা বজায় রাখার জন্য আইনজীবী প্রতিষ্ঠানগুলো থেকে নির্দেশ জারি করা হয়েছে। ফলে আমার ধারণা কিছু কিছু ক্ষেত্রে হয়তো ব্যত্যয় ঘটতে পারে, কিন্তু মোটামুটি ভাবে আইনি লড়াইয়ে যারা ক্ষতিগ্রস্ত বোধ করছেন, যারা নিজেদেরকে মানে থ্রেটের সম্মুখীন মনে করছেন, তারা একেবারে প্রচন্ড মানে হেরে যাবেন, তাদেরকে নির্মূল করে ফেলা হবে সম্ভবত হবে না। যুক্তরাষ্ট্রের আইনি ব্যবস্থা মানে কনস্টিটিউশনাল সিস্টেমের ভিতরে যে প্রক্রিয়া আছে, যে স্ট্রেংথ আছে, সেটা শেষ পর্যন্ত এটাকে রক্ষা করবে। এবং দেখুন এই যে সমস্ত আদালত ট্রাম্প প্রশাসনের ব্যাপারে, প্রশাসনের নীতি ইত্যাদির ব্যাপারে এই পর্যন্ত নির্দেশনা দিয়েছে, সেগুলোর মধ্যে অনেক কয়েকজন জাজ তো ট্রাম্প নিয়োজিত, এর আগের টার্মে তিনি তাদেরকে নিয়োগ দিয়েছিলেন। এবং আর রিপাবলিকান দলের অন্যান্য মানে সিনিয়র বুশের আমলের মনোনীত, জুনিয়র বুশের মনোনীত। ফলে এমন না যে তারা ওবামার, ক্লিন্টনের, বাইডেনের তাদের পক্ষের লোক আছেন। ফলে আমি অত হতাশ হব না। কিছুটা একটা চাপ সৃষ্টি হয়েছে প্রত্যেক দেশেই। একটা শুনুন, গণতন্ত্র ব্যাপার হচ্ছে ডেমোক্রেসি কথা একটা হচ্ছে, এইটাকে সব সময় মানে রক্ষা করতে হয়। জনগণকে, জাতিকে, জনগণকে সবসময় জাগ্রত থাকতে হয়। গণতন্ত্রের মধ্যে পক্ষে বিপক্ষে থ্রেট নানা সময় আসতেই থাকে। তো সেইটা মোকাবিলা করার জন্য দেশ, জনগণ, রাষ্ট্র ব্যবস্থা, সংবিধান, আদালত, এগুলা নিশ্চয়ই শেষ পর্যন্ত কার্যকরী হবে। সে সাময়িকভাবে প্রত্যেক সমাজে সেটব্যাক হতে পারে, সেটব্যাক থেকে কাটিয়ে উঠবে, সেটা আমি মানে কিছুটা চিন্তিত হয়তো, কিন্তু আমি একেবারে ভয়ঙ্কর ভেঙে পড়ার মতো পক্ষে না, আমি আশাবাদী। জি, মাহমুদ রেজা চৌধুরী, আমরা সৈয়দ মোহাম্মদুল্লাহর পর্যালোচনা শুনছিলাম। তিনি বলছিলেন যে আমেরিকার যে আইনি কাঠামো কিংবা আইনি ব্যবস্থার যে শক্তি, সেই শক্তি দিয়ে হয়তো বা এই সংকট কাটিয়ে ওঠা যাবে, কিংবা নির্বাহী বিভাগের যেই প্রভাবটা এখন পড়তে শুরু করেছে, সেই প্রভাবটা হয়তো বা কিছুটা হলেও কাটিয়ে ওঠা সম্ভব হবে। আপনি কতটা আশাবাদী, মাহমুদ রেজা চৌধুরী? ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। প্রথমত শ্রদ্ধেয় মোহাম্মদুল্লাহ ভাই অনেক বিজ্ঞ মানুষ, ওনার বিশ্লেষণের পরে আমার নতুন করে কিছু বলার থাকে না। অতিথি হিসাবে আমি যেটুকু আপনার সাথে আজকে বলতে পারি, মোহাম্মদুল ভাই খুব আশাবাদী মানুষ। উনি আশা প্রকাশ করেছেন গণতন্ত্র সবসময় একটা সাংঘর্ষিক পদ্ধতি বা সাংঘর্ষিক অবস্থার মধ্য দিয়ে অতিক্রান্ত মানে অগ্রসর হয়। এটা গণতন্ত্রের একটা চরিত্র, একটা বৈশিষ্ট্য বই। সেই অর্থে হয়তোবা আমি এর জন্য আশঙ্কা করি যে সভ্যতা এবং সময় এবং সবকিছুই প্রতিদিন বদলাচ্ছে, ভালোর দিকে না, মন্দের দিকেই বেশিটা। মূল্যবোধও দিন দিন ভিন্ন পথে অগ্রসর হচ্ছে। আমার মনে পড়ছে আপনার সাথে কথা বলতে গিয়ে
যে ভারতের সম্ভবত 2002 সালে প্রেসিডেন্ট ছিলেন এপিজি আব্দুল কালাম সাহেব। তো ওনাকে একবার এক অনুষ্ঠানে প্রশ্ন করা হয়েছিল যে একজন রাজনীতিবিদের কি প্রেসিডেন্ট হওয়া উচিত নাকি প্রেসিডেন্টের রাজনীতিবিদ হওয়া উচিত। এই প্রশ্নের উত্তরে উনি বলেছিলেন যে এটা কি ধরনের প্রশ্ন, এটা কি পলিটিক্যাল প্রশ্ন কিনা। তারপর উনি ব্যাখ্যা দিলেন যে একজন রাষ্ট্রপতি কে হবে, রাষ্ট্রের পরিচালক কি হবে, সে রাজনীতিবিদ হবে, রাজনীতিবিদ রাষ্ট্র পরিচালনা করবে। তার উত্তর হচ্ছে একজন মানুষকে সবার আগে মানুষ হতে হবে। তো আমরা আসলে সেই মানুষের যে সংজ্ঞা, যে মানুষের যে বৈশিষ্ট্য, মানুষের যে চারিত্রিক গুণাবলী, সেগুলো কিন্তু আনফর্চুনেটলি আমি ব্যক্তিগতভাবে মিস্টার ডোনাল্ড ট্রাম্পের মধ্যে দেখি না। ওনাকে আপনি দেখবেন, উনি ওনার পক্ষে যদি আপনি ডেমোক্রেসির কথা বলেন, উনি সবসময় একটা কর্পোরেট হেড ছিলেন। একটা কর্পোরেট হেড, আমেরিকাতে একটা বলা হয় যে আমেরিকার ডেমোক্রেসি কর্পোরেটক্রেসি, কর্পোরেটরাই এটাকে চালায়, পরিচালনা করে। তো একজন ডেমোক্রেসির মানুষ না, বা ডেমোক্রেসির যে সমস্ত নিয়ম কানুন আছে সেই সমস্ত ধার ধারবেন না, সে যদি একজন রাষ্ট্রপতির ভূমিকা আসে, তার কাছ থেকে গণতান্ত্রিক শিষ্টাচার বা গণতান্ত্রিক সংস্কৃতি আমরা কতটুকু আশা করতে পারি, আমরা আশা রাখতে পারি। আপনি দেখবেন যে আমেরিকার প্রেসিডেন্টের শ্রদ্ধেয় মোহাম্মদুল্লাহ ভাই আরো বেশি জানেন, এত বিশাল ক্ষমতা, এক্সিকিউটিভ পাওয়ারের যে এত বিশাল ক্ষমতা, এটা আগে আমার জানা ছিল। এখন যেটা দেখা যাচ্ছে যে উনি ইচ্ছা করলে যাকে তাই, দিনকে রাত, রাতকে দিনও উনি করতে পারেন। এবং উনি যে সমস্ত সিদ্ধান্ত নিচ্ছেন একের পর এক এক্সিকিউটিভ অর্ডার নামে, সেই সিদ্ধান্তগুলো কিন্তু গণতন্ত্রের পক্ষে যায় না। কারণ গণতন্ত্র, মোহাম্মদুল্লাহ ভাই বলবেন, গণতন্ত্র তো এই ধরনের সমস্যার মধ্য দিয়ে অতিক্রম হবে। কিন্তু অতিক্রম হতে গেলে একজন মানুষকে আমরা সেই পর্যায়ে যদি দেখতে পারি যে তার মধ্যে কিছুটা হলেও একটা গণতান্ত্রিক স্বৈরাচার মানে শিষ্টাচার আছে, একটা মানবিকতা আছে, একটা সৌজন্য বোধ আছে, একটা সহনশীলতা আছে, যেগুলো গণতন্ত্রের বৈশিষ্ট্য, সেগুলো যদি নাই থাকে, তাহলে একটা মানুষকে তাকে আমি গণতান্ত্রিক একটা রাষ্ট্রের প্রধান ভাববো এবং সে সেইভাবে দেশটাকে পরিচালনা করবেন বলে আমার কেন জানি মনে হয় না। আমি ভুল হতেই পারি, তবে আমি মনে করি যে এমতা অবস্থায়, এই যে বর্তমান যে অবস্থা, আজকে যে আপনি আলোচনা শুরুর আগে যে সমস্ত নিউজ হেডলাইন গুলো দেখালেন বা পড়লেন বা শোনালেন আপনার শ্রোতাদের, তাতে কিন্তু আশঙ্কার অনেকগুলো ক্ষেত্র আছে যে আসলে যুক্তরাষ্ট্র আগামীতে গণতন্ত্রের কোন পথে অগ্রসর হবে, অথবা গণতন্ত্রের নতুন সংজ্ঞা আমরা দেখতে পারবো কিনা। গণতন্ত্রের এক সময় আব্রাহাম লিঙ্কনের যে সংজ্ঞা ছিল, সেটা কিন্তু আর নাই। গভর্নমেন্ট বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল। এগুলোর বানান অনেকে আপনার কৌতুক করে বলে বানান পরিবর্তন হয়ে গেছে, ফর এর বানান হয়ে গেছে ফার, অফ হয়ে গেছে ও এফ এফ, আর অফ নাই, আর বাই হয়ে গেছে বিইউআই, বাই। অতএব এই যে একটা প্রক্রিয়া আমরা দেখতেছি, শুধু যুক্তরাষ্ট্রে না, সারা বিশ্বেই যেখানেই গণতন্ত্রের বিষয়গুলো আছে, সেখানেই কিন্তু গণতন্ত্র বাইদা মানে বিইউআই হয়ে গেছে। অতএব যেখানে গণতন্ত্রের মৌলিক যে বিষয়গুলো, আমরা শিষ্টাচারগুলো আমরা বই পুস্তকে পড়ে আসছি এবং অনেক গণতান্ত্রিক নেতার মধ্যে যেটা আমরা দেখে আসছি, সেটা কিন্তু এখন আর দেখা যাচ্ছে না। অতএব সেই সব আশঙ্কা থেকে আমার মনে হয় যুক্তরাষ্ট্র আগামীতে কতটা ডেমোক্রেটিক কান্ট্রি হিসাবে দাঁড়াতে পারবে বা বিশ্বে অনুসরণীয় হতে পারবে, এই ব্যাপারে কিছুটা সন্দেহ আমার আছে। এইখানে আমি আশা করি। ধন্যবাদ। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।